আলোঘর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তি জীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অভিনয় শিল্পী তুষার খান। তুষার ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার সঙ্গে অনেকদিন পর দেখা, কিন্তু কথা কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একই, কারণ আপনার একটা ছোটবেলা ছিল, সেখান থেকে আসবো। আপনার ছোটবেলাটা কেমন ছিল আসলে? আমার ছোটবেলা অনেক সুন্দর ছিল। আমার কেন, আমার মনে হয় প্রতিটা মানুষের ছোটবেলায় আসলে অনেক সুন্দর থাকে। যত বয়স বাড়তে থাকে ততই মনে হয় যে কেন ছোটবেলায় আবার চলে যেতে পারি না। সেই সুন্দর স্মৃতিগুলো, মজাগুলো, আনন্দগুলো সবারই বোধহয় ছোটবেলা যেরকম হয়, আনন্দের হয়। আমার অনেক আনন্দের ছিল, অনেক দুষ্টু ছিলাম। কিন্তু এই ছোটবেলাটা কখন অভিনয় বেলার সঙ্গে গিয়ে যুক্ত হলো, অর্থাৎ কখন মনে হলো আপনার অভিনেতা হওয়া উচিত? ইনফ্যাক্ট আমার কোনো সময় কিন্তু অভিনেতা হওয়ার চিন্তা ভাবনা ছিল না। আমার যেটা ছিল, প্রথমে সিনেমার প্রতি খুব ঝোঁক ছিল। যখন সিনেমা দেখতে যেতাম, সবচেয়ে ভিআইপি লাগতো হচ্ছিল গেটের যে মানুষটা, এবং যে কত ক্ষমতা তার, সিটে বসাইতো। হ্যাঁ, এবং আমার তখন মনে হইতো, এটা আমার মনে হয় যে অনেকেরই বোধহয় এরকম মনে হইতো যে আমি ওই সিনেমা হলের গেটের মানুষটা হব। তো ওইটা প্রথম ইচ্ছা ছিল। পরে আমার মামা বিমানে ক্যাপ্টেন ছিলেন, তো আমার একবারই মামাকে দেখে, হ্যাঁ দেশ বিদেশ ঘুরবো, প্লেন চালাবো, ওইটা তো সেটাও গেল। তারপরে কোনো একটা সময় থিয়েটারের সাথে ইনভলভ হলাম, এবং তখন অভিনয়ের প্রতি যে ঝোঁক বা ইচ্ছা, ভালো লাগা, ভালোবাসা ছিল না কখনোই, সেটা না। স্কুলে নাটক করেছি, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এসে থিয়েটারের সাথে কাজ করার পরে মনে হচ্ছে হ্যাঁ এটাও তো হওয়া যেতে পারে। কিন্তু আমরা যখন থিয়েটার করতাম তখন অভিনয়টাকে মানে পেশা হিসেবে নেওয়ার কথা কখনোই চিন্তা করা যেত না। তো ওই মাঝে মাঝে আমার গুরু নাট্যজন মামুনুর রশিদ, তো ওনার হাত ধরে আরণ্যকে আসা, আরণ্যক থেকে টেলিভিশনে অল্প অল্প একটু কাজ করা, তারপরও পরবর্তী সময়ের সাথে অভিনেতা হয়ে যাওয়া। জানি না অভিনেতা হয়েছে পারি কিনা। না, অবশ্যই সেটা আপনি আমাদের পরীক্ষিত অভিনেতা, কারণ নানা মাধ্যমে আমরা আপনাকে পেয়েছি। কিন্তু আপনি যার কথা বললেন মামুনুর রশিদ, তিনি যে কাজগুলো আপনাকে দিয়ে করাতেন, অর্থাৎ মঞ্চের কাজের কথা বলছি, সেই জায়গাটায় থেকে, যেমন এখন যারা মঞ্চে কাজ করে তারা ধরেই নেন যে কিছুদিন পরে টেলিভিশনে অভিনয় করবেন, কিন্তু আপনাদের সময় এই ব্যাপারটা ছিল না। কখনো টেলিভিশন অভিনয় করবেন কিনা সেই কোনো পরিকল্পনা ছিল না, কখনোই না। কখন টেলিভিশন অভিনয় করলেন আসলে? আমার প্রথম নাটক যদি বলি, এটা খুব মজার ঘটনা। আমি আর আমার বন্ধু আইজুল হাকিম, তো আমাদের শো বোধহয় ছিল, শোই ছিল মহিলা সমিতি, তখন তো মহিলা সমিতি মঞ্চে হতো। তা আমি যাবো ওখানেও, আমাকে বললো যে, আমি বোধহয় কাছাকাছি কোথায় ছিলাম, আমি এক্স্যাক্টলি মনে নেই, আমার বলছে তুই যাওয়ার সময় আমাকে বিটিভি থেকে তুলে নিয়ে যাস। তা আমি আচ্ছা ঠিক আছে। তা আমি গেলাম বিটিভিতে, তখন তার সেলফোন টেলফোন নাই। ফোন করলাম প্রডিউসার আলাউদ্দিন আহমেদ সাহেবের ওখানে, তো আলাউদ্দিন ভাই বললেন যে ওই ছেলেটাকে পাঠায় দাও। আমি যাওয়ার পরে দেখি যে হাকিম আলাউদ্দিন ভাই দরজার সামনে দাঁড়ানো। চল, হাকিম বলে দাঁড়া একটু। দরজাটা খুললো, আমরা দিদিকে আলাউদ্দিন ভাই বসে, আমি সালাম দিলাম, এরকম করে হবে। আলাউদ্দিন ভাই আমার দিকে তাকা বলে হবে। আমি কিছুই বুঝলাম না কী হবে না হবে। হ্যাঁ, তো এই চলে আসলাম। পরের দিন আমার হাকিম ওই দিন যেতে যেতে বলে এই তোর কালকে রেকর্ডিং। আমি তো কী বলে এটা কি? হ্যাঁ, তো পরের দিন গিয়ে আছে, ঠিক আছে। ছোট্ট একটা ক্যারেক্টার ছিল, হাকিমের বন্ধুর ক্যারেক্টারটা করলাম। কিন্তু তুমি যেটা প্রশ্ন করছিলে সেটা হলো যে সেই অর্থে যদি বলো তাহলে মঞ্চে 12 বছর কাজ করার পরে আমি টেলিভিশনে ওই যে ইতিকথা নাটকটার মাধ্যমে জামাল কামাল, এক্স্যাক্টলি সেটা 12 বছর মঞ্চে কাজ করার পরে। ভাইয়া, কিন্তু আপনার একটা বড় পরিচিতি এনে দেওয়ার যে জায়গাটা, সেটা চলচ্চিত্র, সেখানে আপনি নিয়মিত ছিলেন। সবচেয়ে আনন্দের ব্যাপার, বা আমরা স্মৃতিচারণ করতে আনন্দিত হই কিংবা গর্ববোধ করি, আপনি আর সালমান শাহ খুব ভালো বন্ধু ছিলেন। আপনাদের বন্ধুত্বের সূচনাটা কিভাবে হয়েছিল? এটাও তখন ওর প্রবাবলি ওটা থার্ড ছবি, আমার যেটা সেকেন্ড ছবি বিক্ষোভ সিনেমাটা, ওটা আমার কো আর্টিস্ট। আমি জানি ছেলেটা ভালো করে, অভিনয় ভালো করছে, ফাইন। তো আমার প্রথম দৃশ্যে কাজ করার সময়
মানে আমার ওই ফিল্মের প্রথম দৃশ্য সালমান আর আমার হোস্টেল রুমে ডায়লগ যখন বসেছিলাম, এটা আর একটা মজার ঘটনা আছে। আমার ডায়লগ আমি বলবো তো, ক্যামেরা বলে অ্যাকশন বলছে, দেখে আরেকজন বলতেছে, আমি বলছি, কে, এই থামেন কে, কারণ ওইখানে তো সিস্টেম হচ্ছে প্রম্পট করা, আমি তো ইউজ টু না। আমি বললাম থামেন ভাই, আমারটা বলতে হবে না, আমারটা আমি বলতেছি। তো আমি বললাম, সালমান কাউন্টার দিল, আমি বললাম কাউন্টার দিল, শর্ট শেষ। ও আমাকে প্রথম কথা, আপনি কি থিয়েটার করেন? তা আমি বললাম হ্যাঁ। বলে হ্যাঁ, এই জন্যই তো আপনি দেখলাম প্রম্পট নিলেন না। এই আমাদের কথা শুরু। তারপরে কাজ করতে 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 ওই প্রথম ফিল্ম থেকেই সম্পর্কের গভীরতা, আর ওইটা কাজ করতে করতে আরও কয়েকটা ফিল্মে কাজ শুরু করলাম। সেসব ফিল্মের বিষয়ে যাব, কিন্তু বিক্ষোভের বিষয়ে যদি আরেকটু থাকি, এখানে নায়ক নায়িকার গুরুত্ব ছিল বা থাকে সাধারণত চলচ্চিত্রে যেটা হয় আর কি, কিন্তু তার বন্ধু কিংবা পার্শ্ব অভিনেতা আমরা যাদেরকে বলি, তার চরিত্র এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তার জন্য মানুষ কাঁদতে পারে, সেটা বিক্ষোভে আপনার অভিনয় না দেখলে আসলে বোঝা যাওয়ার কথা না। আমায় অনেক বড় ডিগ্রি দিচ্ছে মা, সেই গান কিন্তু এখনো যখন কোনো অপমৃত্যু ঘটে কারো কলেজ বা ইউনিভার্সিটিতে, সেই গানটা আমরা এখনো দেখি আমাদের সামনে আসে। এই গানটা যখন ধারণ হয় কিংবা যখন প্রথম শোনেন গানটা, আপনার কি মনে হয়েছে যে এই গানটা একটা সময় মুখে মুখে ফিরবে? তখন মনে হয়েছিল কি? এই গানের পিছনে একটা ঘটনা আছে। গানটা যখন মানে ইমতিয়াজ ভাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইকে গান বলা হলো বিষয়টা, বুলবুল ভাই অন্য একটা গান, তার পুরানো একটা গান উনি সেট করে রাখলেন যে এইটা এই দৃশ্যের সাথে। তারপরে বুলবুল ভাই বলে যে আমি একটু টোটাল দৃশ্যটা দেখি। তো উনি দেখলেন, দেখার পরে বলে যে না, আমি এই জন্য আমি গান তৈরি করব। তারপরে কিন্তু উনি করলেন, এবং তারপরে তো এটা একটা ইতিহাস। আপনারা একসঙ্গে কাজ করলেন, সালমান শাহ আপনার কথা বলছি। একটা সময় গিয়ে আপনাদের জুটি ভেঙে গেল তার মৃত্যুর পর বা মৃত্যুর কারণে। সেই সময়টা আসলে কেমন ছিল? ওটা তো এক নম্বর হচ্ছিল একটা ভয়াবহ দিন ছিল, শুধু আমার জন্য না, শুধু ওর যারা ফ্যান ছিল তাদের জন্য না, বাংলা চলচ্চিত্রের জন্য একটা দুঃখজনক দিন ছিল, ভয়াবহ দিন ছিল। সাথে আমার প্রায় 21টা 20টা সিনেমা সাইন করা ছিল যে আমরা একসাথে কাজ করব। আর ও যেদিন মারা যায় তার আগের দিন আমি দেশের আমেরিকা ছিলাম, তার আগের দিন মাত্র ব্যাক করছি। তার মানে আসার পরে একদম টানা কাজ শুরু হইতো এরকম। তো আনফর্চুনেটলি ও চলে যাওয়ার পরে তার ওই কাজগুলো হয় নাই, কারণ প্রডিউসাররা একটু ওয়েট করছে যে আবার কাকে নিবে, চিন্তাভাবনা, অনেক কিছু তো চিন্তাভাবনা করার আছে। তখন কিন্তু এক অর্থে আমি বেকার হয়ে গেলাম। কিন্তু আমার একটা বড় জায়গা ছিল, সেটা হচ্ছে যে আমার নাটকের জায়গা। নাটকটা তো আমার প্রথম জায়গাটা ছিল, এখান থেকে আমি চলচ্চিত্রে গেছি। তো ওই জায়গাটা তখন আবার ব্যস্ততা বেড়ে গেছে, প্রচুর নাটক হচ্ছে, নতুন ওই যে প্যাকেজ নাটকের, তখন প্রচুর কাজ হচ্ছে। সো আমি আবার ব্যাক করে চলে আসলাম আমার জায়গায়। আরেকটা এইখানে কষ্টের জায়গা, ফিল্মের মানুষ মনে করছেন যে ও তো চলে গেছে, ওর জায়গায়ও আর কখনো নাটক ফিল্ম করবে না। ঠিক আছে, যে কারণে ওই সময় কিন্তু প্রচুর সিনেমা হয়েছে, কিন্তু ধরো যে আমি নাই, তার কারণ ওনারা ধরে নিছে আমি করব না। আসলে তো ঘটনাটা তা না। যাই হোক, ওই জন্য এখানে ফিল্মের সাথে আমার একটা গ্যাপ হয়ে গেছে। পরবর্তীতে তো কাজ করছি অল্প ছোটোখাটো, মানে গ্যাপে গ্যাপে 1 বছর করলাম, 3 বছর পরে একটা ফিল্ম করলাম। ভাইয়া অন্তত এটা বলতে পারি, সালমান শাহর মৃত্যুতে আমাদের চলচ্চিত্র অঙ্গন অবশ্যই বড় মাপের ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যক্তিগতভাবে আপনিও হয়েছেন। সালমান শাহর মৃত্যুর পরের যে সময়টা, সেই সময়টার সাক্ষী আমরা ও দর্শক হিসেবে, যে আপনাকে সত্যি কথা যে সাথীহারাই মনে হয়েছে। আর আপনি যেটা বললেন সেটা আসলে খুবই কষ্টের বিষয়, এই জন্য একজন অভিনয় শিল্পীর জন্য, যখন যার সঙ্গে জুটিটা হয় 21টা সিনেমায় চুক্তিবদ্ধ থাকা কম কথা না। তবে আরেকটু পিছনে যদি যাই, আপনার ইতিকথা, যেটা নিয়ে অল্প একটু কথা হয়েছিল একটু আগে, কিন্তু আরেকটু কথা বলতে চাই। এই চরিত্র এত বেশি জনপ্রিয়তা পাবে, আপনি যখন ক্যামেরার সামনে যান প্রথম, তখন মনে হয়েছিল কিনা, কিংবা আঁচ করতে পেরেছিলেন কিনা? না, এক নম্বর একেবারেই সেটা মনে হয়নি। তবে প্রথম এপিসোড যাওয়ার পরে তখন তো ধরো যে এই সপ্তাহে মঙ্গলবারে বা সোমবারে আমরা শ্যুট করছি, পরের মঙ্গলবার 1 সপ্তাহ পরে কিন্তু আমরা রেসপন্স পাচ্ছি। হ্যাঁ,
তো এক সপ্তাহ পরে যে হিউজ রেসপন্স পেয়েছে তা কিন্তু না, কিন্তু কোথাও গিয়ে আমি তখন আমিন আজাদ মানে আমার সাথে যে কামাল করেছে, আমি আমিন আজাদ বলছি, আমিন আমার বলছি তুষার ভাই কি মনে হয়, আমি তো কোনো রেসপন্স পাইলাম না কিছু। তাই বললাম ওর ভালো নাম হচ্ছে শহীদুল আমিন আজাদ, তো আমি ওকে শহীদুল ডাকি। তাই আমি বলছি, শহীদুল আমার কেন জানি মনে হচ্ছে যে রাজ্জাক কবরী আলমগীর শাবানা যেরকম জুটি আছে না, এটা ওরকম জামাল কামাল একটা জুটি হবে। তা বলছে আপনার তাই মনে হয়? আমি বলছি হ্যাঁ। এই গল্প শহীদুল এখনো অনেক জায়গায় বলে যে তুষার ভাই এই কথাটা বলছে, এই কথাটা বলছে। কিন্তু আমার মনে হয় সবকিছুর জন্য একটু অপেক্ষা করতে হয় না? অবশ্যই অবশ্যই। আগে তো এরকম ছিল না যে আজকে একটা নাটক দেখলাম, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, এখনই সেটা সম্ভব না। ভাইয়া, আমরা যদি আর একটু পিছনে যাই, সালমান শাহর সঙ্গে করা ছবিগুলোর কথা যদি আমরা বলি, সেখানে আপনি আলাদা করে বললে কোন চরিত্রটার কথা বলবেন? অর্থাৎ আপনার কোন চরিত্রটা আমরা আলাদা করব, সেটা বিক্ষোভেরটা নাকি আপনার নিজের কোনো পছন্দের চরিত্র আছে? না, আমি একদম 1 নম্বরে আমার বিক্ষোভ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বিক্ষোভ, তারপরে অন্যান্যগুলো আছে। একটা জিনিস, এটা হয়তো এই প্রশ্নটা হয়তো কতটা করা ঠিক হবে তবু করব, এই জন্য আপনার হাতে যে 21টা চলচ্চিত্র ছিল সিগনেচার করা, স্ক্রিপ্ট নিশ্চয়ই পড়েছিলেন। ফিল্মের কিন্তু একটা বিষয় ছিল, ফিল্মে কিন্তু ইউজুয়ালি স্ক্রিপ্ট দেওয়া হতো না কখন। ওই সময় গল্পটা বলতেন, গল্পটা শোনার পরে তারপরে, এবং আরেকটা জিনিস যে ফিল্মে স্ক্রিপ্ট দেয়া হতো না আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছে আরেকটা কারণ আছে। কারণ যে ধরো যে সালমানকে স্ক্রিপ্ট দেয়া হলো, পড়বেটা কোন সময়? ও তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে, সেটা একটা বিষয় ছিল। আরও কিছু কিছু বিষয় আছে, সব কিছু মিলে না স্ক্রিপ্টটা কিন্তু ফিল্মে দেওয়া হতো না, গল্পটা বলা হতো। অর্থাৎ পরিচালক জানতেনই যা করার এখানে সেটে আসার পর করতে হবে, অথবা আগে দিয়ে এলাম। এবং পরিচালক যখন গল্প বলতেন তোমার চোখের সামনে, তুমি তখন ফিল্মটা দেখতা, যে কোনো আর্টিস্ট। সো ওই যে আমার মানে স্ক্রিপ্ট পড়া বা এই করার কোনো স্কোপ তখন ছিল না ইনফ্যাক্ট। তারপর যখন নাটকে যুক্ত হলেন, এর মাঝখানে তো আপনি যেহেতু থিয়েটার থেকে আসা, সেখানে আপনার একটা জায়গা ছিল নিতান্ত এদিকে কিছু না হলে সেখানে প্রত্যাবর্তন করার, কারণ ওই মানুষগুলো তো এখনো আছেন, তখনও ছিলেন। আব্দুল আল মামুন, তার কথা বলছি। তারপর টেলিভিশন এবং মঞ্চ কিভাবে সমন্বয় করলেন নিজেকে দুইটা জায়গায়? ওই জায়গায় আমার একটা দুঃখের জায়গা আছে, এটা আমার না আমাদের অনেকেরই আছে। সেটা হচ্ছিল যে ব্যাক করার পরে যখন নাটকে মোটামুটি রেগুলার কাজ করছি, তখন কিন্তু থিয়েটারের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে, শো করেছি। শো যেদিন ধরো একটা নাটক, যে নাটকে আমি নাই, কিন্তু শোর দিন আমরা অবশ্যই যাওয়া, ওখানে থাকা, এবং সেটা সন্ধ্যা 7টার সময় শো, 4টার থেকে আমরা হলে সব কিছু মিলে এরকম থাকতো। কিন্তু পরবর্তীতে আরও ব্যস্ততার কারণে একটু থিয়েটার থেকে, একটু দল থেকে একটু দূরে সরে আসা। কিন্তু এখন পর্যন্ত দলের সাথে, ধরো দলের কোনো কাজ থাকলে বা দলের কোনো মিটিং থাকলে আমাদেরকে আমরা যারা পুরানো একটু যে বললাম একটু সরে আসা মানুষগুলো, কর্মীরা আমরা যারা আছি থিয়েটারের, আমাদের আরণ্যক নাট্য দলের, আমরা কিন্তু সময় পেলে এখনো যাই। একদম ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে যেতে হবে ওটা না, একেবারেই ভালোবাসা থেকে, দলের প্রতি ভালোবাসা থেকে। আর পুরানাদের সাথে দেখা হচ্ছে, এগুলো তো একটা লোভ থাকেই, সব কিছু মিলে ওরকম আছে ইনভলভমেন্টটা। কিন্তু ভাইয়া, মনে হয় উত্তরটা পেয়ে গেছি, তবু একটু আলাদা করে জানার ইচ্ছে হলো, যে মানুষটা আপনাকে একেবারে সন্তানের মতো তৈরি করলেন, মামুনুর রশীদ, তিনি যখন এখন দেখেন আপনাকে, অর্থাৎ আপনি হয়তো কাজে কিংবা কাজ ছাড়া তার কাছে গেলেন, তখন আসলে মানে আপনাদের মধ্যে কি আলাপ হয়? তখন কি আলাপ হয় রে, যে বললা, বেশ আগে একটা টেলিভিশন চ্যানেলে একটা প্রোগ্রাম ছিল, তারপর ছিল কাছের বন্ধুদের নিয়ে, যে সেলিব্রিটি তার কাছের বন্ধুদের নিয়ে। তো মামুন ভাইয়ের একটা এপিসোড ছিল ওর মধ্যে। তো মামুন ভাইয়ের কাছের বন্ধু 2জন, তার মধ্যে সৌভাগ্যবশত আমি একজন। বাহ। তো মামুনুর রশীদের বন্ধু হতে পারা একটা সৌভাগ্যের বিষয় তো বটেই। আর তার সাথে আমার বয়সের তো যথেষ্ট গ্যাপ, কিন্তু আমরা আসলেই বন্ধু। আমরা আপনার কথাই শুনছি, আরও শুনবো, তবে তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ। সেটা হচ্ছে আমাদের যারা পৃষ্ঠপোষক, আলোকর প্রকাশনা, তারা একটা কাজ করে, সেটা হচ্ছে ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যেখানকার ছেলেমেয়েরা সাধারণত খুব সহজে ঢাকায় আসতে পারে না কিংবা বইয়ের কাছাকাছি আসতে পারে না, তাদের স্কুলগুলোতে বই মেলা করে।
বইমেলা করে তারা যাতে সহজে বই পায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অসাধারণ একটা উদ্যোগ নিঃসন্দেহে। আমি এটা শুনছিলাম তোমার কাছে একটু আগে, এবং একদম ভিন্ন একটা বিষয়। বইমেলা তো আমরা বলতে আমাদের ঢাকায় বেসড কিছু, এখন অবশ্য বাইরে কিছু হচ্ছে, এখন না বেশ কয়েক বছর ধরেই। তবে এটা একেবারেই অন্য ধরনের উদ্যোগ এবং একটা মহৎ কাজ। আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং তোমার মাধ্যমে তোমাকেই বলে রাখি যদি কখনো সুযোগ হয় এরকম আমাকে বলো, আমি যাব। থ্যাংক ইউ ভাই। বিরতির আগে আপনার যে চলচ্চিত্রের নাম আমার মাথায় এসেছিল, যদি ভুল না করে থাকি, খুদে যোদ্ধা। সেখানে আপনি মূল ভিলেন ছিলেন, আর এই ভিলেনের বৈশিষ্ট্য ছিল ছন্দে ছন্দে কথা বলতো। এটা একটা দুরূহ কাজ আমি মনে করি, কারণ আমরা চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা দেখি, হয়তো কেউ বলে দিচ্ছেন, তিনি সেটা ডেলিভারি দিচ্ছেন, অথবা শেষ পর্যন্ত ডাবিংয়ের ব্যাপারটা থাকে। হ্যাঁ। কিন্তু এই বিষয়টা কিভাবে, কারণ ডাবিংয়ের সময় তো এই ছন্দটা অন্তমিলটা দেখে দেখে বলতে হতো, মানে কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? ওইটা যে একটু আগে তোমাকে বললাম, সালমান আমাকে কি প্রশ্ন করেছিল, প্রথম প্রশ্ন, থিয়েটার করে এসেছেন কিনা। এইটা হইল থিয়েটারের কারণে। থিয়েটার করা মানুষ যারা, তারা অনেক কিছুই পারে, আমি একলা না। অনেকে থিয়েটারে কাজ করাটাকে মনে করে এই কি থিয়েটারে করার কি আছে, আমি তো অনেক কিছু হয়ে গেছি। বাপরে, কি যে জীবনে মিস করে যারা থিয়েটার মিস করে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে সেই অভিনয় না করা 21টা চলচ্চিত্র কিংবা অভিনয় করা চলচ্চিত্রগুলোতে আপনি একটু ফানি চরিত্র করেছেন, কিন্তু এই চরিত্রটা আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো ফানি হবে, আপনার গেট আপ সেরকম ছিল, কিন্তু বিষয়টা এটা না, আপনি ভয়ঙ্কর ভিলেন। সেটা কিভাবে সম্ভব হয়েছিল ওই চরিত্র থেকে বের হয়ে এই চরিত্রে আসা? এটার পরিচালক ছিলেন আমার বন্ধু ফিরোজ আলম, তো উনিও আবার শহীদুল ইসলাম খোকন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। আচ্ছা। ও আমাকে হঠাৎ একদিন বলে যে, আমরা খুব তুই রিলেশন আমার সাথে, বন্ধু তোকে দিয়ে আমি একটু ডিফারেন্ট কাজ করতে চাই। আমি বললাম যে বল। তো বললাম তোর একটা নাটক দেখছিলাম অনেক আগে, সুন্দরী একটা নাটক ছিল মামুনুর রশিদ। বলে যে ওইটার মধ্যে তুই তো নেগেটিভ ক্যারেক্টার করছিস, আমি একটু চাই। তা আমি বললাম যে ঠিক আছে, আমি জাস্ট একটু, ও বলছে আমি জানি যে ও যেটা মানে ও আমাকে অযথা বলবে না। তো পরে আমাকে বলে তুই যে ঠিক আছে বললি, এটা কিন্তু মেইন ভিলেন। তখন আমি সোচা তাহলে একটু দায়িত্ব বেশি আছে আমার। আমি বললাম যে ঠিক আছে। বলে যে আমার বিশ্বাস, আমার ধারণা, ও যেটা বলছিল যে আমার ক্যারেক্টারের হচ্ছিল ছন্দে কথা বলবে, এবং আমার ধারণা, ও একই কথা বললো যে আমার ধারণা, আমার বিশ্বাস, তুই যেহেতু থিয়েটার করিস তুই এটা খুব ভালো মতন পারবি। এটা আমার ডিরেক্টরের কিন্তু আমার উপরে ভরসা ছিল। তো সব কিছু মিলে হয়ে গেছে। কিন্তু নেগেটিভ চরিত্রের কথা যদি বলেন, আমরা বিটিভিতে কিছু, এটাকে সম্ভবত ফিলার অথবা জীবন্তিকা বলে, এই যে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে যাবে বা যেতেই থাকবে, সেখানে আপনাকে গ্রামের চেয়ারম্যানের চরিত্রে দেখেছি, যেখানে মানে হয় না যে মানুষকে ভুল বোঝানো, একটা পর্যায়ে গিয়ে আপনি বুঝতে পারেন যে আপনার ভূমিকাটা ঠিক ছিল না, সেখানেও কিন্তু আপনি ভিলেন, এক ধরনের ভিলেন, গ্রামের যে ভিলেনগুলো থাকেন। তার মানে নানা চরিত্রেই আপনাকে অভিনয় করতে হয়েছে। তবু যদি জীবনের এই পর্যায়ে এসে আপনি বলেন বিশেষ কোনো চরিত্র যেটা আপনাকে এখনো ভাবায় কিংবা এখনো মনে হয় যে সেই কাজটা আমি করেছিলাম। আমার যদি বলো সেটার মধ্যে আমি বলবো, একটু আগে যে নাটকটার নাম বলছিলাম সুন্দরী, মামুনুর রশিদ ভাইয়ের লেখা, ডিরেকশনে, আমরা সুন্দরবনেই আমাদের শুট হচ্ছে। তখনকার সময় সম্ভব সেটা, এখন সম্ভব না সবকিছু মিলে। ওটা কমেডি আছে, মানে মোটামুটি ভালো কমেডি আছে, কিন্তু তুমি যখন দেখবা নাটকটা, তুমি দেখো নাটকটা, তোমার না মনে হবে যে এই লোকটাকে একটা থাপ্পড় মারি, এরকম নেগেটিভ ক্যারেক্টারটাকে মানে ওইটা আমার খুব পছন্দের ক্যারেক্টার। এটা বাস এটুকু আমি বললাম। আমার ক্যারেক্টারের নাম ছিল গফুর শেরওয়ানি। অর্থাৎ দর্শক আপনার উপর এতটাই বিরক্ত? আমার নিজের মাঝে মাঝে আমার দেখে মনে হয় অসভ্য একটা লোক। তো ওইটা আমার সব সময় মনে থাকবে, সব সময় মনে থাকবে এটা।
এখন যদি একটু বর্তমানে আসি, আপনি অনেক গ্যাপ দিয়ে দিয়ে কাজ করেন আমরা জানি, মানে মাঝের সময়গুলো কোথায় ব্যয় করেন আমরা জানি না, কিন্তু আপনি একটা গ্যাপ দেন বা একবারে নাকে মুখে কাজ করা যেটা বোঝায় সেটা আপনি করেন না, আমরা কখনোই আমরা ওইভাবে আপনাকে পাইনি। এই সময়টায় আসলে কি করছেন? এখন এই যে আমার বন্ধু সালাউদ্দিন লাবলু একটা সিরিয়াল শেষ করলো মাত্র, এটা অন ইয়ার হবে কিছুদিন পরেই, ফুলগাঁও, মাসুম রেজা আমার আরেক বন্ধু, তার লেখা। তো ওটা কাজ শেষ করলাম। আর সেখানে পজিটিভ না নেগেটিভ চরিত্র? ওখানে পজিটিভ। আচ্ছা, ওখানে পজিটিভ, ভালো হয়ে গেছে। ভালো। তারপরে দুটো ইয়ে করলাম, তোমার ওয়েব সিরিজে কাজ করলাম, তো দুটো অন ইয়ার হয়ে গেছে। একটা অ্যাড যাচ্ছে এখন খুব, তুমি দেখেছো কিনা আমি জানি না, মনে হয় দেখেছি। স্প্রাইট রেখে। হ্যাঁ, আমি কিছু ধরেছি নাকি? রাইট। তো ওটা যাচ্ছে। আর লাভলুরই আরেকটা নাটকে কাজ করার কথা, তারপরে আরো একটা দুটো নাটকে কথা হচ্ছে, কিন্তু ওটা ওই গ্যাপে গ্যাপেই হবে, একদম যে টানা কাজ হবে আমার সেরকম কিছু না। ভাই, শেষ প্রশ্ন বা শেষ প্রসঙ্গ, পরিবারে কে কে আছেন? পরিবারে আমার একটা ছেলে, তার স্ত্রী, তার 3 সন্তান। আমি হচ্ছে এখন দাদা। এখন না, আমি 10 বছর আগে দাদা হয়ে গেছি। আচ্ছা। আর বড় 2টা নাতনি, ছোটটা নাতি নেই, ওরা দেশের বাইরে থাকে, আমেরিকাতে থাকে। যাক ভাইয়া, আমরা কথা বললে আর অনেকক্ষণ বলতে পারতাম, বা আপনার সেই পরিমাণ কাজ ছিল কথা বলার মতো, কিন্তু সময় তো একটা ব্যাপার। আপনি অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া, আপনার জন্য শুভকামনা। তুমিও ভালো থেকো। আমি দর্শকদের বলি, দর্শকরা আপনারা ভালো থাকবেন। আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, সুন্দর করে থাকি, সুন্দর করে চলি। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আলোঘর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠানে, আর কথা বলছিলাম অভিনয় শিল্পী তুষার খানের সঙ্গে। জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। এই অনুষ্ঠানে প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ।